আসলে আপনি যেটা মিন করছেন ওই চ্যালেঞ্জ নয়। আমি আমার এই 11 মাসের কমিশনের কাজে আমাকে কেউ কোনোদিন টেলিফোন করে কোনো রকম ভয় ভীতি দেখানো বা চ্যালেঞ্জ দেওয়া ওটা কিছু দেয়নি আমাকে। এটা গেল একটা। 2 নম্বর যে চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করেছিলাম, অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, যে 16 বছর পরে এরকম একটা গুরু দায়িত্ব, যার আলামতগুলো ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ মরে গেছে, অনেকে বিদেশে চলে গেছেন। তো সেটাকে আনার্থ করে মানে উদ্ঘাটিত করা, এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। তো আমি ধন্যবাদ জানাই প্রথমে যে আমাদের প্রধান উপদেষ্টাকে, যে তিনি এই কমিশনটা করেছেন, আমাকে নিয়োগ দিয়েছেন, অন্য মেম্বারদেরকে নিয়োগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্য সবাই, বিশেষ করে সিনিয়র সেক্রেটারি যিনি আছেন ওখানে, খুবই হেল্পিং হ্যান্ড ছিলেন আমাদের জন্য। যা আমরা চেয়েছি সবগুলোই তিনি পূরণ করেছেন। অন্য মন্ত্রণালয়ে তারাও এগিয়ে এসছেন, এবং আর্মি বলেন, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, আনসার বিটিভি বলেন, বিজিবি, বিশেষ করে বিজিবির কথাটা, ফায়ার সার্ভিসও এগিয়ে এসে আমাদেরকে সাহায্য করেছে। বিশেষ করে বিজিবির আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ডিজি এখন যিনি আছেন জেনারেল আশরাফকে, যে যেদিন আমাদেরকে নিয়োগ দেওয়া হয় তার পরের দিনেই কিন্তু 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুম আমাদের অনুরোধে তিনি ছেড়ে দিয়েছিলেন, এবং দীর্ঘ 2 মাসের উপরে আমরা ওখানে অফিস করেছি, যার জন্য আমাদের কোনো সময় কিন্তু নষ্ট হয়নি। তো এটা উনি করেছেন, এবং যত সাচিবিক দায়িত্ব আমাদের জন্য তিনি দিয়েছিলেন, সমস্ত সহায়তা দিয়েছিলেন। তার জন্য আমি আন্তরিকভাবে আমার নিজের এবং আমার কমিশনের পক্ষ থেকে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর্মি চিফ আমরা যখনই যা চেয়েছি তিনি সেটা দিয়েছেন। অন্য যেমন ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, যখন যা আমরা চেয়েছি তারা কিন্তু সেগুলো আমাদেরকে সরবরাহ করেছেন, এবং অন্য প্রায় 32টার মতো 32 থেকে 36টা অর্গানাইজেশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, সবাই আমাদেরকে সহায়তা করেছেন। তো এর ফলশ্রুতিতেই আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। তবে চ্যালেঞ্জটা ছিল যে আমরা এই যে 2024 সালের যে আপনার জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবে আওয়ামী লীগের বহু নেতা নেত্রী বিদেশে চলে গেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তার অনেক নেতা ভারতেই আছেন, অনেক অন্য দেশেও আছেন। তো ওদের স্টেটমেন্ট নেওয়ার গুলোকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলাম। তো যাই হোক, আর্মির জেনারেল যারা বিদেশে আছেন, জেনারেল মঈন সহ, ডিজিএফআই সহ, ক্যাপ্টেন পর্যন্ত, আমরা সবার আপনার জবানবন্দি পেয়েছি, স্টেটমেন্ট পেয়েছি, এবং অনেককেই আমরা জুমে নিয়ে এসে, অনলাইনে নিয়ে এসে আমরা কথোপকথন করেছি। আর শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের মির্জা আজম এবং কি বলে আপনার নানক, এই দুইজনের স্টেটমেন্ট আমরা অনলাইনে পেয়েছি। তারপরে আব্দুল কাহার আখন্দ, যিনি হাইডিং এ আছেন, উনি আসেননি, তারও স্টেটমেন্ট আমরা পেয়েছি। এটা আমাদের জন্য একটা মানে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল, যেটা আমরা ওভারকাম করতে পেরেছি। কিন্তু এই জবানবন্দি বা স্টেটমেন্টে ওনারা কি ওনাদের যে দোষগুলো সেগুলো কি তুলে ধরেছেন, নাকি ওনারা ওনাদের মতোই দিয়েছেন, আপনারা তদন্ত করেছেন? স্টেটমেন্ট তো আপনার ওনাদের মতোই দিয়েছেন, তবে যে জিনিসটা ওনারা বলেছেন সেটা হলো যে শেখ হাসিনার আশীর্বাদ নিয়েই তেনারা অগ্রসর হয়েছে, এই কথাটা তারা বলেছে আর কি, যে তার পা ছুঁয়ে সালাম করে আমরা পিলখানায় এসেছি, এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন উনি, সেটা আমরা যথাযথভাবে পালন করেছি। তো এটা ওনারা বলেছেন ওনাদের মতো করে। তো আমরা আশা করেছিলাম যে শেখ হাসিনার স্টেটমেন্ট আমরা পাবো। তো এটা আমাদের এমবাসি, যে ফরেন মিনিস্ট্রি, তো আমরা লিখেছিলাম, তারা যথেষ্ট চেষ্টা করেছেন আমাদের যে ওখানে এমবাসি আছে দিল্লিতে, তাদের মাধ্যমে এগুলো পাওয়ার জন্য। কিন্তু ভারত এটা কেন করলো না, বা এটা করলে কিন্তু ভালো হতো। আমার ক্যালকুলেশন ছিল যে ভারত নিজেকে সেভ রাখার জন্য হয়তো একটা নিজেরাই স্টেটমেন্ট ড্রাফট করে শেখ হাসিনার সাইন নিয়ে সেটা আমাদেরকে পাঠাবে, কিন্তু শেষ পর্যন্ত পাঠায় নাই। তবে আমার ধারণাটা আংশিক সত্যি পরিণত হয়েছে, সেটা হলো যে উনি ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার এবং অন্য বিদেশি মিডিয়াকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। এটা আমাদেরকে দিলে কিন্তু ভালো হতো, এবং আমরা আরো জানতে পারতাম যে ভিতরের বিষয়গুলো বা কি উনি বলতে চেয়েছেন সেটা আমরা জানতে পারতাম আর কি। এটাই। তো আপনারা কি মানে এর পরে মানে তদন্ত রিপোর্টটা প্রকাশের পরে ভারতের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা কোনো
প্রতিক্রিয়া পেয়েছেন কিনা মানে পার্সোনালি? আমরা তো পত্রিকায় তেমন কিছু না, দেখিনি। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ভারতের তরফ থেকে আসে নাই। তবে এমনিতেই আ শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার পরে ভারত অনেক কথাই বলেছে এবং এই কথা বলেছে যে উনি শেখ হাসিনা যতদিন ভারতে থাকতে চাইবেন ততদিন তিনি থাকতে পারেন। এই কথাগুলো তো তারা বলছে আরকি। কিন্তু আমাদের এই তদন্ত কমিশন নিয়ে বা বিডিআর কার্নেজের যে হত্যাযজ্ঞ সেখানে হলো, এই সম্বন্ধে আমার জানা মতে ভারত কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রকাশ করেনি। হুম। এখানে আপনি আসলে মানে আপনাদের তদন্ত রিপোর্ট এবং আগের যে তদন্ত রিপোর্টটা ছিল, সেখানে মূল মানে দুর্বলতাটা কোথায় ছিল যেটা আপনারা বের করে এনেছেন? জি, দুর্বলতা ছিল যে আমরা মানে অনেকগুলো তদন্ত প্রতিবেদন মানে তদন্ত হয়েছিল ওই সময়। তার মধ্যে ২ টা হয়েছিল একটা আর্মিতে কোর্ট অফ ইনকোয়ারি যেটা জেনারেল আ আ জাহাঙ্গীর, এখন যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ওটার প্রধান ছিলেন। তো তিনি আ আমরা যতখানি পড়ে দেখেছি, আমি নিজেও স্টাডি করেছি। খুব ভালোভাবে তিনি জিনিসগুলোকে তুলে ধরেছিলেন। খুবই ভালোভাবে। কিন্তু শেষে এসে যখন উনি মতামত দিবেন, সুপারিশগুলো করবেন, তখন এসে উনি আর ওটার উপরে থাকতে পারেননি। আ খালি বলেছেন যে আরো তদন্ত দরকার, আরো তদন্ত দরকার। এই বিষয়গুলো তিনি বলেছেন। আমাদের কাছে স্টেটমেন্ট আছে, তার কাছে কিছু আলামতও জমা দেওয়া হয়েছিল যেগুলো আর পরে খোঁজ পাওয়া যায়নি। তো আমরা সেগুলো নিয়ে মেনশন করেছি যে উনি যেভাবে এটাকে তুলে ধরা উচিত ছিল সেভাবে তিনি করেননি। আর আরেকটা বিষয় যেটা হলো যে সেটা হচ্ছে যে আ মানে রাজনীতিবিদদের কোনো আ স্টেটমেন্ট কিন্তু নেওয়া সম্ভব হয়নি। ওই সময় তারা তো ছিলেন এখানে দেশের মধ্যেই। আওয়ামী লীগের যারা ছিলেন, তাপস ছিল, নানক ছিল, মির্জা আজম ছিল, ফজলুল করিম সেলিম ছিল, সাহারা খাতুন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদের স্টেটমেন্ট তিনি নিতে সক্ষম হন নাই এবং আনিসুজ্জামান কমিশনেরও একই নিতে পারেননি এবং আ এই দুটো কোর্ট অফ ইনকোয়ারির যদি আমরা সুপারিশ দেখি, প্রায় একই রকম। তবে আনিসুজ্জামান সাহেবের ওখানে একটু বাড়তি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে জঙ্গিবাদকে সম্পৃক্ত করা হয়েছে যে এগুলোর সঙ্গে জঙ্গিবাদ জড়িত। কিন্তু আসলে আমরা তদন্ত করে যেটা পেলাম, সেটা হচ্ছে যে জঙ্গিবাদ জড়িত নয়। আর আমরা কিন্তু প্রত্যেকটা সমস্যার জবাব দিয়েছি। কিন্তু ওরা একটা সমস্যারও জবাব দেয়নি। বলেছে আরো তদন্ত দরকার। আমরা কিন্তু কোথাও বলি নাই যে আরো তদন্ত দরকার আছে। আমরা হুম। ফাইনালি জবাব দিয়েছি। এটাই তফাৎ বলছি।